জনগণনার বিজ্ঞপ্তি জারি হলো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই জনগণনার সঙ্গে জাত গণনাও হবে। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি একবার কথা বলবো। আবির, কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে? কবে থেকে কাজ শুরু হবে, কিভাবে কাজ হবে? দেখো, বিজ্ঞপ্তির যে কপি আমাদের হাতে রয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে 2011 সালের পর দেশের জনগণনা দুটি পর্যায়ে করা হবে। প্রথম ধাপ হচ্ছে চলতি বছরের 1 অক্টোবর এবং দ্বিতীয়টি হবে 2027 সালের 1 মার্চ হবে জনগণনার বিষয়। প্রথম ধাপে হচ্ছে গৃহতালিকাকরণ অভিযান। এই পর্যায়ে হচ্ছে সম্পদ, পারিবারিক আয়, বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে এবং এই প্রথম যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দেশ জুড়ে প্রথমবার ডিজিটাল আদমশুমারি হবে। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে জনসংখ্যা গণনা। ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা ব্যক্তির সম্পর্কে জনসংখ্যা তাত্ত্বিক, আর্থ সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে এবং এক্ষেত্রেই প্রথমবারের মতো জাতির জনগণনাও করা হবে। 2027 সালের জনসংখ্যা ঘোষণার মাধ্যমে নারী সংরক্ষণ বিল এবং যে সীমানা নির্ধারণের যে বিষয় সেটিকে কার্যত পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। তুমি একেবারেই বললে যে এই প্রথম এই জনগণনার পাশাপাশি জাত গণনা হবে এবং তুমি জানো এই নিয়ে একাধিক রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতো করে মন্তব্য জানিয়েছে। যদিও কেন্দ্রের তরফ থেকে যে নোটিফিকেশন করে দেওয়া হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে যে তারা এই কাজে তারা থাকবে এবং সেই প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশ এবং বৈঠকও সেরে ফেলা হয়েছে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু, কিন্তু চাকরি আলাদের একাংশ তারা কোনোভাবেই তারা এই পরীক্ষায় বসতে নারাজ। আন্দোলনকারীদের একাংশ পরীক্ষার ফর্ম ফিল আপ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি, তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন না। আমরা ফর্ম ফিল আপ করছি না, কোনোভাবেই ফর্ম ফিল আপ করছি না। তার কারণ এই ফর্ম ফিল আপ করবো না বলেই, নতুন করে পরীক্ষা দেব না বলেই আমাদের এই এত আন্দোলন, এত কিছু, এই এত অনশন। আমরা প্রায় 5 দিন আগে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি। ওনাকে আমরা প্রস্তাব দিয়েছি যে অন্তত পক্ষে রিভিউ রেজাল্ট দেখে তারপরে ফর্ম ফিল আপটা করানো হোক। উনি কিছুতেই মানছেন না বা মানেননি। তো আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, আমরা এখনো ফর্ম ফিল আপ করবো না। আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তেই আমরা ফর্ম ফিল আপে প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না। যেহেতু আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না, তার পরিবর্তে আমরা যে এই প্রক্রিয়ায় অংশ করতে চাইছি না বা আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেটা জানিয়ে আমরা শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি পাঠাবো। কারণ তো খুব পরিষ্কার। দেখুন, যে চাকরিটা আমি 10 বছর আগে পরীক্ষা দিয়ে পেয়েছি, 7 বছর ধরে চাকরি করছি, সেখানে দুর্নীতির কারণে যদি তারা আবার আমাদেরকে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে বাধ্য করে, আমি কেন যাব? আমাদের কোনো দোষ নেই যখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না। বিধানসভার খবরে নজর রাখা যাক, কারণ তোপ বঞ্চনা। মুখ্যমন্ত্রী বঞ্চনার কথা বলছেন, কেন্দ্র বঞ্চনা করছে এবং তার পাশাপাশি এটাও বলছেন যে 1 নম্বরে রাজ্য, যাবতীয় বঞ্চনা সত্ত্বেও টাকা দেওয়া বন্ধ, এরপরেও রাজ্য 1 নম্বরে। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, কোন কোন তথ্য তুলে ধরলেন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অতএব 2021-এর রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে গোটা রাজ্য জুড়ে বঞ্চনায় শব্দবন্ধকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ কি? অভিযোগ হচ্ছে যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে নানা ধরনের দুর্নীতির ঘটনা ঘটলেও সেখানে 100 দিনের কাজ হোক, আবাস হোক, গ্রামীণ রাস্তা হোক, বিভিন্ন ক্ষেত্রে অর্থ কেন্দ্রীয় সরকার দেয়। এই রাজ্যের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অভিযোগ আসলে সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য 160টির কাছাকাছি কেন্দ্রীয় প্রতিনিধির দল এসে উপস্থিত হয়। তারা খতিয়ে দেখে, তারা যে রিপোর্ট চান সেই সংক্রান্ত রিপোর্ট তাদেরকে জমা দেওয়া হয়। তারপরেও তারা কেন্দ্রের তরফ থেকে কোনো অর্থ রাজ্যকে দেওয়া হয় না, বরঞ্চ রাজ্যের যে টাকা, সেই রাজ্যের টাকা বিজেপি শাসিত রাজ্যগুলোতে ডাইভার্ট করে দেওয়া হয়। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আজকে বিধানসভার অভ্যন্তরে একাধিক বিধায়কদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে অর্থ দেওয়া হচ্ছে না। তুমি জানো যে গত পঞ্চায়েত নির্বাচন হোক, গত লোকসভা নির্বাচন হোক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বঞ্চনা ইস্যুকে সামনে রেখে লাগাতার রাজনৈতিক আক্রমণ শানানো হয় এবং অনেকেই বলছেন যে তার ফল রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পেয়েছে। পঞ্চায়েতে ভালো ফলের পাশাপাশি লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো হয়েছে।
2026-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস যে বঞ্চনা ইস্যুতে শান দিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তারা যে পথে থাকবে সেটা কার্যত পরিষ্কার। এদিনকে তারই প্রেক্ষাপট ধরে বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অর্থ দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গের কথা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, পাশাপাশি তিনি এটাও উল্লেখ করে দিয়েছেন যে রাজ্যের তরফ থেকে অর্থ খরচ করে 100 দিনের কাজ হোক, রাস্তা হোক, আবাসের হোক, বিভিন্ন কাজ করা হচ্ছে এবং এর প্রেক্ষিতে কেন্দ্রের যে রিপোর্ট এসে পৌঁছচ্ছে সেই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলা বাকি রাজ্যগুলিকে ছাপিয়ে 1 নম্বরে রয়েছে। ফলে সর্বোপরি এই বঞ্চনা ইস্যুতে আজকে ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে লাগাতার বিজেপিকে আক্রমণ শানানো হলো বিধানসভার অভ্যন্তরে থেকে। অতন আবির, এই যেমন আক্রমণ শানালো, ঠিক তার পাশাপাশি সঙ্গে থাকো একটা ছবি দেখাতে চাইবো, দেখুন বিজেপি বিধায়করা সব বাইরে। এর আগে অবশ্য বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয়, মার্শাল দিয়ে ডেকে তাকে বের করে দেওয়া হয়। আমি প্রেক্ষিতটা জানতে চাইবে কেন? প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবার পর যখন দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বা যে সময় মুলতুবি প্রস্তাব আনা হয়, এদিনকে বিজেপি বিধায়কদের তরফ থেকে যে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল সেই প্রস্তাবের বিষয় ছিল হচ্ছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়। বিধানসভার অধ্যক্ষ তিনি জানান এটি বিচারাধীন বিষয়, ফলে এই প্রসঙ্গে বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা যাবে না। সেই সময় বিজেপি বিধায়করা যারা ছিলেন তারা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং তারা বলতে শুরু করেন যে অন্তত পড়তে দেওয়ার সুযোগ দেওয়া হোক। বিধানসভার অধ্যক্ষ বলেন যেটি বিচারাধীন বিষয়, তিনি যেটা খারিজি করে দিয়েছেন সেটাকে পড়তে দেওয়া যায় না। এবং এরপরে বিজেপি বিধায়কদের তরফ থেকে লাগাতার ভেতরে স্লোগান, শাউটিং করা হয়। একটা সময় দেখতে পাওয়া যায় যে বিধানসভার অধ্যক্ষ তিনি তার নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েন। বিধানসভার রুল বুক অনুযায়ী যদি অধ্যক্ষ চেয়ার ছেড়ে উঠে পড়েন তাহলে বিধানসভার হাউসের অভ্যন্তরে থাকা প্রত্যেক ব্যক্তিকে বসে পড়তে হবে, তখনও তারা বসে পড়েননি। এরই প্রেক্ষিতে দাঁড়িয়ে হচ্ছে বিজেপি বিধায়কদের একাংশ যেভাবে স্লোগান দিচ্ছিলেন সেই প্রসঙ্গে মনোজ ওরাওকে বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে বলা হয় যে রিমেনিং সেশনের জন্য তাকে সাসপেন্ড করা হচ্ছে এবং অধ্যক্ষ নির্দেশ দেন মার্শালদেরকে যে তাকে যেন বার করে দেওয়া হয় এবং তাকে বার করে দেওয়া হয়। এরপরেও অবশ্য বিজেপি বিধায়কদের তরফ থেকে স্লোগান শাউটিং চলতে থাকে এবং এরই মাঝে মুখ্যমন্ত্রী বিবৃতি দেন একটি প্রসঙ্গের ক্ষেত্রে এবং যেভাবে প্রত্যেকদিন মুখ্যমন্ত্রীর কথায় কোট আনকোট অশ্লীল শব্দবন্ধ প্রয়োগ করে যে ধরনের আক্রমণ করা হচ্ছে, তার বাড়ির সামনে গিয়ে যে ধরনের আচরণ করা হচ্ছে, রাজনৈতিকভাবে বিজেপি বাংলাতে 2026-এ শূন্য হয়ে যাবে এই সংক্রান্ত চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং এরই মধ্যে দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা যারা রয়েছেন তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে যান। ফলে অন্যান্য দিন বিভিন্ন ইস্যুতে যেভাবে বিজেপি প্রতিবাদ করে ওয়াকআউট করে, আজকেও দেখতে পাওয়া গেল সেই একই রকম বিধানসভার অভ্যন্তরের তাদের যে বক্তব্য, সেই বক্তব্য না জানাতে পারার প্রেক্ষিত দেখিয়ে এদিনকে তারা ওয়াকআউট করে বেরিয়ে আসলো। ধন্যবাদ আমির। মনোজ ওরাও কি বলছেন, শঙ্কর ঘোষ কি বলছেন, একবার শুনবো। যোগ্যদের পক্ষে আছি, দুষ্কৃতীদের আড়াল করা হচ্ছে, অযোগ্যদের আড়াল করা হচ্ছে, তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম বলে আমাদের মার্শাল লেগে বের করে দেওয়া হয়েছে। মনোজ ওরাও তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, রাজ্যের চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য, যেখানে স্কুল বন্ধ, প্যারা টিচাররা মাইনে পায় না, শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজার্নমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয়, সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন। তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেছি।